সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনে পুরুষ সময় আছি আমি আফরিন মিন। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চীনে অনুষ্ঠিত হয়ে গেল বেল্ট অ্যান্ড রোড ইকো এগ্রিকালচারাল অ্যান্ড ফুড সেফটি ফোরাম। এবারের ফোরামে ফোকাস করা হয় খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়ন নিয়ে। ফোরামের অংশগ্রহণকারীরা খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এছাড়াও এই ফোরামে চীন ও ইথিওপিয়ার মধ্যে খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। ইথিওপিয়াকে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে বলে ঘোষণা দেয় চীন। শেষ হয়েছে ১৭তম বেল্ট অ্যান্ড রোড ইকো এগ্রিকালচার অ্যান্ড ফুড সেফটি ফোরাম। বেল্ট অ্যান্ড রোডের শিকড়কে মজবুত করে কৃষি ও খাদ্যের সহযোগিতা, বিনির্মাণ এবং যৌথভাবে মানবজাতির উজ্জ্বল ভবিষ্যতের একটি সম্প্রদায় গড়ে তোলা, এমন থিমকে সামনে রেখে ৭ম চীন আন্তর্জাতিক আমদানি মেলার পাশাপাশি অনুষ্ঠিত হয় ফোরামটি। ফোরামে অংশগ্রহণকারীরা বলেন, কৃষি উৎপাদন এবং খাদ্যের নিরাপত্তা একটি মৌলিক বিষয়। বিশ্বজুড়েই এ নিয়ে একটি আশঙ্কা কাজ করছে। চীনের প্রাদেশিক বাজার ব্যবস্থাপনার এক কর্মকর্তার মতে, চীন সরকার খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে খাদ্য উৎপাদন ও বন্টনে তত্ত্বাবধান ব্যবস্থা শক্তিশালী করছে দেশটি। ওই কর্মকর্তা আরও বলেন, বিআরআইভুক্ত দেশগুলোর সঙ্গে কৃষি ও খাদ্যপণ্যের বিনিময় ও সহযোগিতার সম্পর্ক গভীর করতে আগ্রহী চীন। চীনে নিযুক্ত ইথিওপিয়ান রাষ্ট্রদূত তেফারা দেরবাউ ইমাম মনে করেন, দুই দেশের মধ্যে কৃষি সহযোগিতার সম্পর্ক বজায় রয়েছে। চীন কৃষির আধুনিকায়নের ক্ষেত্রে দারুণ উন্নতি করেছে। আমাদের একটি শক্তিশালী সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। চীন অনেক কারিগরি কাজ করেছেন ইথিওপিয়াতে। আমার মতে ইথিওপিয়ায় কৃষি খাতেও সহযোগিতা করতে পারে চীন। ফোরামে অংশগ্রহণকারীরা নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা, উচ্চমানের খাদ্য শিল্প গড়ে তোলা এবং নাগরিকদের পুষ্টি নিশ্চিত করা ছিল মূল আলোচ্য। আমরা অভিজ্ঞতা বিনিময় করতে প্রস্তুত। শুধু যার যার দক্ষতার উন্নয়নই নয়, তরুণ প্রজন্মকে কৃষি ব্যবস্থাপনা প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি প্রযুক্তি উদ্ভাবন এবং খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলে তা আমাদের একে অপরকে আরও কাছাকাছি নিয়ে আসবে। প্রতি বছর আমদানি ঘিরে সাংহাইয়ের ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে হয় এই মেলা। চীনের নতুন নতুন কৃষি উন্নয়ন মডেল প্রদর্শনের পাশাপাশি বিশ্বব্যাপী একটি কৃষি যন্ত্রের উৎস সন্ধানেও ভূমিকা রাখে আয়োজনটি। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। চীনে ফসলের মাঠে চালু হয়েছে বিশেষ ফোনোটাইপ শনাক্তকরণ প্রযুক্তি, যা কিনা সহজে ও দ্রুত শনাক্ত করছে বিভিন্ন ফসল ও গাছের বাহ্যিক বৈশিষ্ট্য। এতে করে উদ্ভিদের বংশ বিস্তারও হচ্ছে আরও আধুনিক। এই প্রযুক্তিটিকে তুলনা করা হচ্ছে গাছের সিটি স্ক্যানের সঙ্গে। বিস্তারিত শুনব ফয়সাল আবদুল্লাহর প্রতিবেদনে। কোনো উদ্ভিদের ফেনোটাইপ হলো এমন কিছু বৈশিষ্ট্য যা বাইরে থেকেই দেখে বোঝা যায়। আবার গাছের খরা সহিষ্ণুতা বা রোগ প্রতিরোধ ক্ষমতার গুণটিও ফেনোটাইপের মধ্যে পড়ে। এবার মাঠের মধ্যে প্রতিটি গাছের আলাদা করে ফেনোটাইপ শনাক্ত করার প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে চীনে। হাইনান প্রদেশের সানিয়া সিটির নানফান গবেষণা ইনস্টিটিউটের একটি মাঠে বসানো হয়েছে এই যন্ত্র। চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেসের তত্ত্বাবধানে নির্মিত এই যন্ত্রটি একটি নির্ধারিত পথে চলাচল করে। রিমোট কন্ট্রোলার নিয়ন্ত্রিত এই যন্ত্রে রয়েছে ৬টি সেন্সর। এটাকে গাছের সিটি স্ক্যানের সঙ্গে তুলনা করছেন গবেষকরা। এর চূড়ান্ত লক্ষ্য হল বড় স্কেল ও দক্ষতার সঙ্গে জার্ম প্লাজমের সুনির্দিষ্ট তথ্য অর্জন করা। ম্যানুয়ালি সংগ্রহ করার চেয়ে ৪ থেকে ৫ গুণ বেশি দক্ষ এ প্রযুক্তি। এই যন্ত্রে রয়েছে মাল্টি স্পেকট্রাল, থার্মাল ইনফ্রারেড এবং ক্লোরোফিল ফ্লুরোসেন্স ডিভাইস।
প্রয়োজন অনুসারে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পয়েন্টে ডেটা সংগ্রহ করতে পারে এবং উদ্ভিদের জার্ম প্লাজম সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারে 30 সেকেন্ডের মধ্যে। এই প্ল্যাটফর্মে সংগৃহীত ডেটা বিশ্লেষণ কেন্দ্রে পাঠানোর পর গবেষকরা আগের চেয়ে আরও দ্রুত ও সঠিকভাবে উৎকৃষ্ট বৈশিষ্ট্যের জার্ম প্লাজমগুলোকে আলাদা করতে পারেন, আর এ তথ্যই পরবর্তীতে ফসলের প্রজননের ভিত্তি হিসেবে কাজ করে। নানফান রিসার্চ ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট লি হুই বলেছেন, উদ্ভিদের ফেনোটাইপ শনাক্তকরণের এ প্রযুক্তি চীনের শস্য বিজ্ঞানে একটি মাইলফলক রচনা করেছে। জার্ম প্লাজম উদ্ভাবন ফসলের জিনগত তথ্য ও প্রজননের উদ্ভাবনী ক্ষমতাকে ব্যাপকভাবে বাড়াতে পারবে এটি। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। মাঠ থেকে ধান কিংবা গম সংগ্রহের পর পড়ে থাকা খড় দিয়ে নানা ধরনের পণ্য তৈরি করছে চীন। আর মধ্য চীনের হুবেই প্রদেশে এ কাজটি করা হচ্ছে সমবায় মডেল চালুর মাধ্যমে। এতে করে কৃষক একদিকে যেমন কৃষি পণ্য থেকে আয় করতে পারছেন, তেমনি একই সঙ্গে খড় থেকে তৈরি পণ্য বিক্রি করে আয় করতে পারছেন তারা। বিস্তারিত প্রতিবেদনে। মধ্য চীনের হুবেই প্রদেশের আনলু শহরে খড় দিয়ে তৈরি হচ্ছে নানা ধরনের পুতুল। চীন জুড়ে বিক্রি হবে এগুলো। পুতুল না তৈরি হলে মূলত বজ্র হিসেবে ফেলে দেয়া হতো খড়গুলো। আর তাই এই প্রকল্পের ফলে কৃষিপণ্যের একটি বড় আবর্জনা থেকে রক্ষা পাচ্ছে আশেপাশের পরিবেশ। স্থানীয় কৃষকদের সঙ্গে নিয়ে শহরটিতে চালু হয়েছে এমন এক সমবায় মডেল যা কৃষি বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করেছে। গ্রামীণ যৌথ অর্থনৈতিক সংস্থা এবং কৃষি পরিষেবা প্রদানকারীদের সহায়তায় এখন শহরটিতে বেড়েছে খড়ের মূল্য, বেড়েছে কৃষকদের আয়। হুনান প্রদেশের ইউয়ানচিয়াং সিটিতে সম্প্রতি শরৎকালীন ফসল কাটার পর মাঠের খড়গুলো পাঠানো হয়েছে প্রক্রিয়াকরণ প্ল্যান্টে। এর কিছু অংশ চীনের উত্তর পশ্চিমে পাঠানো হয়েছে সেখানকার ভূমিতে বালি নিয়ন্ত্রণের কাজে। বাকিটা দিয়ে তৈরি করা হবে পশুখাদ্য ও জৈব সার। ইউয়ানচিয়াং শহরটিতে এখন খড় প্রক্রিয়াকরণে নিয়োজিত আছে 13টি প্রতিষ্ঠান। শহরের কৃষি ও গ্রামীণ বিষয়ক ব্যুরো জানিয়েছে এখানকার খড় থেকে 9 ধরনের পণ্য তৈরি করা সম্ভব। চীনের উত্তর পূর্বাঞ্চলে বায়োমাস বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টেও ব্যবহৃত হচ্ছে খড়ের চূর্ণ। হুসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীনা ভোক্তাদের মধ্যে সাম্প্রতিককালে চিলির চেরি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। মূলত উচ্চমান এবং ভালো জাতের ফল উৎপাদন ও পরিচর্যার ফলে চিলির চেরি চীনা বাজারে স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে। 2005 সালে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর থেকেই চীনের বাজারে চিলির উৎপাদিত চেরি প্রবেশের দ্বারও উন্মুক্ত হয়। এর ফলে দেশটির চেরি বাণিজ্য আরও বিকশিত হয়েছে। বিস্তারিত শুনব শুভ আনোয়ারের প্রতিবেদনে। চেরির নাম শুনলেই মুখে পানি আসে অনেকের। ছোট্ট এই ফলটি দেখতে যেমন সুন্দর, স্বাদেও তেমনি মিষ্টি। এর পুষ্টিগুণও অসাধারণ। সম্প্রতি চিলির চেরি বেশ জনপ্রিয়তা লাভ করেছে চীনের ভোক্তা বাজারে। চীনের এই বিপুল ভোক্তা চাহিদার বিষয়টি মাথায় রেখেই উৎপাদন বাড়িয়েছে চিলির চেরি চাষিরা। এর ফলে দেশটির বাণিজ্যও আরও বিকশিত হয়েছে। চিলির বিখ্যাত ফলের কোম্পানি ও প্রধান চেরি রপ্তানিকারক গার্সেস ফ্রুট কোম্পানিটি 1997 সাল থেকে চীনে চেরি রপ্তানি শুরু করে। তবে 2005 সালে চীন আর চিলির মধ্যে ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর থেকেই চীনে চিলির চেরি ব্যবসা অনেক বেড়েছে। প্রতিষ্ঠানটি বলছে তাদের চেরি চীনে খুবই ভালো বিক্রি হচ্ছে। চীনে চেরির চাহিদাও দিন দিন বাড়ছে। তাই চীনের সঙ্গে ব্যবসা আরও বাড়াতে আগ্রহী বলে জানালেন কোম্পানিটির প্রধান হার্নান গার্সেস। গার্সেস ফ্রুটের প্রেসিডেন্ট হার্নান গার্সেস সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএনকে জানালেন চীনে তার চেরি ব্যবসার অভিজ্ঞতার কথা। চীনের ভোক্তা বাজারের কারণে আমাদের চেরি ব্যবসা বিকশিত হয়েছে। আমরা উন্নত মানের ভালো জাতের চেরি উৎপাদন ও রপ্তানিতে ফোকাস করেছি। চীনের উন্নয়ন থেকে চিলির চেরি ব্যবসা উপকৃত হয়েছে।
বর্তমানে এই কোম্পানিটির 70,000 হেক্টরের বিশাল চেরি বাগান রয়েছে। এই বাগানটি একটি সুন্দর পর্বতমালায় অবস্থিত, যেখানে প্রচুর পরিমাণে পানিও রয়েছে এবং আবহাওয়াও চেরি চাষের জন্য খুবই উপযোগী। এই পরিবেশের কারণেই চেরিগুলো খুব সুন্দর রঙের এবং স্বাদেও অনন্য হয়। গার্সেসের মতে চেরি শুধুমাত্র চিলির কৃষির জন্য গর্বের বিষয় নয়, এটি চীনা সংস্কৃতিরও সৌভাগ্যের প্রতীক। তাই কোম্পানিটি চীনের মানুষকে আরও ভালো চেরি উপহার দিতে চায়। এর জন্য তারা চীনের অন্য কোম্পানিগুলোর সঙ্গেও ব্যবসা করতে আগ্রহী। গার্সেস ফ্রুটের উৎপাদন বিভাগের কর্মী ইগনাসিও প্রিজারো, তার কাজ হলো উৎপাদিত চেরিগুলো রপ্তানির পূর্বে পণ্যের মান নিশ্চিত করা। আমরা সবসময় খেয়াল রাখি যাতে আমাদের চেরিগুলোর রং আর আকার ঠিকঠাক থাকে। এর রং, আকার, নানা জাতের আকৃতি আর স্বাদ এসব আমাদের মন জয় করে। আমি খুব গর্বিত যে এই সুন্দর আর সুস্বাদু ফলটা শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে পেরেছি। গত 7 বছরে চীনে চিলি থেকে চেরি পাঠানো প্রায় 30% বেড়েছে। এই চাহিদা বৃদ্ধির কারণে চিলিতে চেরির বাগানও বেড়েছে। 2000 সাল থেকে 2022 সাল পর্যন্ত চিলিতে চেরি বাগানের আকার প্রায় 20 গুণ বেড়েছে। এর ফলে চিলির অনেক কৃষকও লাভবান হচ্ছেন। চলতি বছর পেরুতে অনুষ্ঠিত হবে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেকের অর্থনৈতিক নেতাদের সভা। অ্যাপেক সদস্য হিসেবেও চীন ও চিলির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সম্পর্ক বিদ্যমান। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে চিলির চেরি চীনা বাজারে জনপ্রিয়তা অর্জনের সঙ্গে সঙ্গে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কও শক্তিশালী হয়েছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। চীনের উইগুর স্বায়ত্তশাসিত শিনচিয়াং অঞ্চলের তাকলামাকান মরুভূমির একটি অংশকে সবুজ ও প্রাণময় করে গড়ে তোলা হচ্ছে। একসময় যেখানে ছিল অনুর্বর ঊষর মরু, সেখানে এখন ফসল ফলানো সম্ভব হচ্ছে। কিভাবে এই আজব ঘটনা ঘটল সেটি দেখব শান্তা মারিয়ার প্রতিবেদনে। মরুভূমির বুকে সারি সারি সোলার প্যানেল। সোলার ফটোভোল্টাইক প্যানেলের মাধ্যমে উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ। শুধু তাই নয়, তীব্র বাতাস ও বালির ঝড়কেও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। অবাক করা এমন ঘটনা ঘটছে উত্তর পশ্চিম চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হোথান প্রিফেকচারের লুওফু কাউন্টিতে। এখানে তাকলামাকান মরুভূমির প্রান্তে এক সময়ের অনুর্বর ঊষর মরু এখন সবুজ হয়ে উঠেছে। মরুকরণ বিরোধী প্রচেষ্টার ফলে এমনটা ঘটেছে। লুওফু কাউন্টিতে চলছে মরুকরণ প্রতিরোধের জন্য ব্যাপক যুদ্ধ। এখানে সবুজ গাছপালার অভাবে প্রতি বসন্ত ও গ্রীষ্মে 5 মাসের বেশি সময় ধরে তীব্র বাতাস ও বালির ঝড় বয়ে যেত। তবে 6 মাস আগে মরুভূমি এবং কাউন্টির একটি গ্রামের মধ্যবর্তী সীমান্তে অবস্থিত একটি ফটোভোল্টাইক প্রকল্প চালু হওয়ায় পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। প্রকল্পটিতে বিশাল সৌর প্যানেল রয়েছে যা বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এবং ধাতব উইন্ড ব্রেক হিসেবে কাজ করতে পারে। প্যানেলগুলো বাতাসের গতি কমিয়ে দেয়, যার ফলে কাছাকাছি গ্রাম এবং শহরে বাতাসের সঙ্গে বালির পরিমাণ কম হয়। এছাড়াও প্রকল্পটি বালিকে স্থিতিশীল করার জন্য বিশেষভাবে কৃষি চাষের প্রবর্তন করেছে। বালি সরানোর সমস্যা সমাধানের জন্য কৃষিকাজ করা হচ্ছে যাতে উদ্ভিদের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে। কৃষি প্রযুক্তিবিদরা ব্যাপকভাবে ফসলের পানি খরচ এবং প্রতি ইউনিট এলাকায় আউটপুটের অর্থনৈতিক মূল্য গণনা করেছেন। এখানে আলফা আলফা লাগানো হয়েছে, সবুজ করে তোলা হয়েছে অনেকটা জমি। আলফা আলফা গাছ গবাদি পশু ও ভেড়ার জন্য খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। ফটোভোল্টাইক প্যানেল একই সময়ে জল বাষ্পীভবন কমাতে গাছপালার জন্য ছায়া প্রদান করবে। এই প্রকল্পটি একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন, বালি নিয়ন্ত্রণ এবং কৃষি উন্নয়নের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে 1-এর ভিতর 3 সমাধান দিচ্ছে। ঊষর মরুকে করে তুলছে সবুজ। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।